সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে ডিবি। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে হত্যা সহ ২৪টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে অন্যান্য আওয়ামী লীগ নেতার মতো কামরুল ইসলামও ছিলেন আত্মগোপনে। কামরুল ইসলাম ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ১ মাসের মধ্যে জুলাই গণহত্যা তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সোমবার সাবেক ৯ মন্ত্রী ও ২ উপদেষ্টা সহ ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ জানান, গণহত্যা সহ শেখ হাসিনার সকল অন্যায় অবিচারের দোষর তারা। সোমবার সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তায় এভাবেই প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ ১৩ জনকে। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এরপর প্রায় ১.৫ ঘন্টা ধরে চলে শুনানি। শেখ হাসিনার গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষ জানায়, তিনি ভারতে আছেন। ইন্টারপোল ও বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। একই সাথে সব আসামির তদন্ত প্রতিবেদন শেষ না হয় সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন, 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে। আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। শুনানিতে কয়েকজন আসামির পক্ষে এহসানুল হক সমাজি আইনজীবী হিসেবে দাঁড়ালেও তিনি পরবর্তীতে রাষ্ট্রপক্ষের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে তার ব্যাপারে আপত্তি জানান চিফ প্রসিকিউটর। পরে আসামিদের পক্ষে দাঁড়ান আরেকজন আইনজীবী। সরকারের একটা সিদ্ধান্ত আমার ক্ষেত্রে আসছে এবং সেই কারণেই তিনি বলেছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে না হয়। মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের 2 জন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। গারদখানা ও আদালতে আসামিদের সবাইকেই বেশ বিষণ্ণ দেখা যায়। প্রায় সবাই ছিলেন চুপ। রাষ্ট্রপক্ষের আবেদনে তাদের সাথে আইনজীবী ও স্বজনদের দেখা করার অনুমতি দেওয়া হয়। পরে বেলা ১:৩০টার দিকে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের দুর্দণ্ড প্রতাপশালী যেসব ব্যক্তিরা ছিলেন তাদের মধ্যে ১৩ জনকে আনা হলো আসামি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিশ্চয়ই ট্রাইব্যুনালের জন্য দিনটি স্মরণীয়। একদিন পর আগামী বুধবার সাবেক আইজিপি, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ মোট ৮ জন কর্মকর্তাকে আবারও হাজির করা হবে আসামি হিসেবে এই ট্রাইব্যুনালে। গতিশীল হবে বিচার প্রক্রিয়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পুলিশি তদন্ত হবে। এক্ষেত্রে ব্যক্তি বা তার পরিবারের রাজনৈতিক পরিচয় গুরুত্ব পাবে না, এমন প্রস্তাব করবে পুলিশ সংস্কার কমিশন। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ বাহিনী সংস্কার কমিশনের মত বিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় কাউকে গ্রেপ্তারের বিষয়ে আদালতের নির্দেশনা পুরোপুরি মানার সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে গ্রেপ্তারের পরপরই ব্যক্তির পরিবারের সদস্যদের জানাতে হবে। স্বচ্ছ কাচের ঘরে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তারের নির্দিষ্ট সময়ের পরই আদালতে হাজির করতে হবে, এমন প্রস্তাব দেবেন কমিশনের সদস্যরা। সম্মিলিত প্রস্তাব আগামী ৩১শে ডিসেম্বর জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান সফররাজ হোসেন। শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, স্থায়ী ঠিকানায় আবার দেখা হতো যে বাবার নামে সম্পত্তি আছে কিনা, সেটাও নাকি চেক করা হতো। আমরা এটাও চাই না। আমরা বলছি যে সবচেয়ে আমাদের প্রথম ১ নম্বর ডকুমেন্ট হলো ন্যাশনাল আইডি কার্ড। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচন নিয়ে ইঙ্গিত না থাকায় বিএনপি আশাহত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, দ্রুত নির্বাচন হওয়া জাতির জন্য মঙ্গলজনক।
অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলে সমস্যা দেখা দেয়, যার অভিজ্ঞতা আগেও রয়েছে। বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়ে যাওয়া স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে সমস্যার সমাধান করতে দেবে না। নির্বাচন দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি মহাসচিব আরও বলেন, ছাত্রদের যথাযথ কৃতিত্ব দিতে হবে। অনেক রাজনৈতিক দল 15 বছর সংগ্রাম করলেও বুকের রক্ত দিয়ে শেষ অর্জনটি তারাই করেছে। তাদের সঙ্গে কোনো দূরত্ব তৈরি না করারও আহ্বান জানান মির্জা ফখরুল। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। ক্ষমতায় গেলে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। আহতদের পুনর্বাসনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে আহত 10 জনকে সহায়তা দেয়া অনুষ্ঠানে লন্ডন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে আহতদের হুইল চেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন। সেখানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আহতদের যেন অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে না হয়, সেজন্য বিএনপি তাদের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল 11:30 থেকে রাজধানীর মহাখালী রেলগেট ও আমতলীতে বিক্ষোভ করেন তারা। প্রায় 4.5 ঘন্টা পর অবরোধ তুলে নিলেও কিছুক্ষণ পরই ক্যাম্পাসের সামনে আবার অবরোধ করেন। পরে রাত 10:30টার দিকে তারা চলে যান। অবরোধের কারণে সড়কে তীব্র যানজট এবং দীর্ঘ সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সোমবার সকাল 11:30 থেকে মহাখালীতে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন প্লেকার্ড, ব্যানার নিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল, স্বতন্ত্র কমিশন গঠন সহ পড়ালেখায় নানা বৈষম্য নিরসনের দাবি তাদের। তিতুমিরের শিক্ষার্থীরা তিতুমির ঐক্য কখনো সেন্ট্রাল ভার্সিটিতে ছিল না এবং সেন্ট্রাল ভার্সিটির জন্য আবেদন করে নাই। আমরা সাত কলেজের সাথে থাকতে চাই না, আমরা চাই তিতুমির জন্য বিশ্ববিদ্যালয় করা হোক। শিক্ষার্থীদের দাবি, ক্লাস পরীক্ষা সহ নানা ক্ষেত্রেই তারা বঞ্চিত হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় বিধি বহির্ভূতভাবে তাদের উপর অনেক কিছুই চাপিয়ে দেয়া হচ্ছে। 1 মাসের পরীক্ষা আমাদের সেইখানে 8টা সাবজেক্ট নরমালি 2 দিন 3 দিন গ্যাপ দিলেও 24 দিনে সম্ভব, কিন্তু সেটা আমরা 4 মাস ধরে পরীক্ষা দেই। শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করায় মহাখালী, আমতলী, জাহাঙ্গীর গেট সহ আশপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী যাত্রী ও চালকরা। সাইডেবার থেকে 4টা গাড়ি পাল্টানোর পরে মগবাজার থেকে পাইয়ে হেঁটে কেনা আসছে, এখানে এসে এটাতে উঠে বসে আছে। 11:30 থেকে আটকা রয়েছে, কখন ছাড়ে আল্লাহ তাআলাই ভালো জানে। বের হওয়ার পরে দেখি রাস্তাতে এমন পরিমাণে জ্যাম, আমি ওখান থেকে পুরো রাস্তা কিন্তু হাইটে আসছি। শিক্ষার্থীদের দাবি, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত সড়ক অবরোধ চলবে। শেষ পর্যন্ত বিকেল 4টায় অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে বিক্ষোভের মধ্যে একটি ট্রেনকে থামানোর চেষ্টা করলে ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক শিশুসহ কয়েকজন আহত হয়। ট্রেনের কয়েকটি জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান।
রায়হান, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে যে সড়ক অবরোধ করেছেন, বিক্ষোভ করেছেন, এই বিষয়ে আসলে সরকারের অবস্থান কি বলছেন সরকার? আর গতি না কমানোর যে ট্রেনে হামলা করে সাধারণ যাত্রীদের আহত করা হয়েছে, এই বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন? দেখুন, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে গতকাল দুপুর থেকেই তারা মহাখালী যে আমতলী মোড় এবং যে মহাখালী রেলগেটটি রয়েছে সেখানে অবস্থান করছিল এবং আজকে কিন্তু সেই অবস্থান থেকে তারা ফিরে এসেছেন। গতকালকে দিনভর রাজধানীর এই মহাখালী এলাকাটি তারা অবরোধ করার পর রাতের বেলা একটি সংবাদ সম্মেলন করে তিতুমির কলেজের গেটের সামনে। সেখানে এসে তারা জানান জনগণের ভোগান্তির কথা চিন্তা করে তারা আজকে সেই সড়ক অবরোধ করবেন না, তারা অনির্দিষ্টকালের জন্য তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেটিকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তারা যেটি বলছেন কোনো রকমের ক্লাস এবং পরীক্ষা তারা দিবে না, সেটিকে তারা বর্জন করেছে এবং যে প্রধান ফটক সেটি কিন্তু বন্ধ থাকবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, মূলত পুলিশ সদস্যরাই এখানে অবস্থান করছেন এবং ভোর থেকেই তারা কিন্তু এখানে রয়েছেন, তারা অবস্থান করছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারা যেটি বলছেন যে তারা সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্তই তারা মূলত এখানে থাকবেন এবং এখানে থেকে তারা তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাবেন। তারা কোনো রকমের গতকালকের মতো তারা আজকে সড়ক অবরোধ করবেন না, তারা সড়ক বা রেল অবরোধ করবেন না, তারা এখানে থাকবে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো আস্থার কথা বা এটি নিয়ে কোনো আশ্বাসের কথা বা এটি নিরসনে কোনো ভূমিকার কথা এখন পর্যন্ত শুনতে পাইনি। যেটি শুনতে পেয়েছি যে তারা এখানে যেহেতু অবরোধ করছেন, গতকালকে মোটামুটি দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি ছিল। সড়ক এবং রেলপথ তারা বন্ধ করে রেখেছেন। আজকে তারা তেমনটি না করলেও আজকে তারা এখানে অবস্থান করবেন এবং তাদের ক্লাস এবং পরীক্ষা সেগুলো তারা বর্জন করে রাখবেন। তারপরে সরকারের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত না আসে দ্রুত সময়ের মধ্যে, তাহলে তারা হয়তো আবারও কঠোর কোনো আন্দোলন ডাক দিতে পারেন। তাদের মূল দাবিটি কিন্তু তারা চাচ্ছেন যে তিতুমির যে কলেজ রয়েছে সেটিকে তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হোক। তিতুমির কলেজের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। রংপুরের আবেদুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হারিয়েছেন দৃষ্টিশক্তি। পরিবারের উপার্জনক্ষম মানুষটি দুই চোখ হারানোয় অন্ধকার নেমে এসেছে তার পরিবারে। হতদরিদ্র পরিবারটি অর্থাভাবে তার উন্নত চিকিৎসাও করাতে পারছে না। এই অবস্থায় কখনো খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। রংপুর নগরীর আমাশু কুকরুল গ্রামের আবেদুল ইসলাম রংপুর সুপার মার্কেটের সামনে ফুটপাতের ক্ষুদ্র দোকানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 19 জুলাই পুলিশের ছোড়া রাবার বুলেট বিধে তার দুই চোখ ও শরীরে। এরপর থেকে তার পৃথিবী অন্ধকার। আমাদের পিতামাতা আমাদের ভর পোষণ থেকে সম্পূর্ণভাবে আমরা দরিদ্র পরিস্থিতির সম্মুখীন। তা আমাদের চাওয়া এই যে সরকার যেহেতু তার সহানুভূতি দ্বারা আমাদের এই সমস্ত সমস্যা থেকে এবং এই যে চিকিৎসার প্রতি আমাদের ব্যয়বহুল খরচ সেটা তিনি আমাদের পরিশোধ করেন। ঢাকায় 4 মাসের বেশি চিকিৎসার পর বাড়ি ফিরেছেন আবেদুল, কিন্তু ফেরেনি তার দৃষ্টিশক্তি। কর্মক্ষম ছেলের এমন পরিণতি মেনে নিতে পারছেন না তার মা বাবা। ছেলে ভালো না হইলে তো আর আমাদের চলার উপায় নেই। আমাদের শুধু মাথা গোজার একটু ঠাই আছে, আমাদের আর জায়গা জমি কিছু নেই। কারণ যেই ছেলে রোজগার করে বাপ মারে ভরণ পোষণ দিত, সেই জিনিসটা তো না ছেলে দিতে পারতেছে না। স্বজনরা জানান উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, কিন্তু সেই সামর্থ্য নেই পরিবারের। আর সরকারি সহযোগিতা যতটুকু করা হয়েছে তাও প্রয়োজনের তুলনায় খুবই কম। সরকারিভাবে যে অনুদানটা পাইছি সেটা কখনোই ওনার জন্য পারফেক্ট না। আর যেভাবে সরকার ওনাদের দেখাশোনা করা উচিত বা ওনাদেরকে বাহিরে নিয়ে যাওয়া উচিত সেটা সরকার করেনি। ছাত্র সমন্বয়করা জানান আবেদের চিকিৎসা ও তার পরিবারকে নানাভাবে সহযোগিতার চেষ্টা করছেন তারা। বিভাগীয় কমিশনার অফিস, ডিসি অফিস, এই জায়গাগুলো থেকে যতটুকু পারছি সাহায্য সহায়তা নিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনে আমি সর্বাত্মক যোগাযোগ রাখতেছি। 5 ভাই 2 বোনের মধ্যে আবেদ তৃতীয়। বড় 2 ভাই কাজ করেন অন্যের দোকানে। ধার দেনা করে এ পর্যন্ত তার চিকিৎসায় খরচ করেছেন 4.5 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া 45তম লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও 46তম প্রিলিমিনারির ফল আবার দেবে পিএসসি। স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতার স্বার্থে এই সিদ্ধান্ত। সোমবার এই সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে পিএসসি।
এতে বলা হয় ৪৪তম বিসিএস এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১,৭৩২ জনের মধ্যে ৩,৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এখন সেটি স্থগিত করে সবার মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এদিকে ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষার খাতা আবারও তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। আর ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০,৬৩৮ জনের সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থী যোগ করে নতুন ফল প্রকাশ করা হবে। শিগগিরই এসব পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশে বলা হয়, সরকারি চাকরির পাশাপাশি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাগুলোতেও সরাসরি নিয়োগের ক্ষেত্রে একই বয়সসীমা কার্যকর হবে। তবে প্রতিরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরির ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব বিধিমালা বহাল থাকবে। চাকরি প্রত্যাশীরা কয়েক বছর ধরে বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর পর্যন্ত করার দাবিতে আন্দোলন করে আসছিলেন। এদিকে একজনের ৪ বার বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগের যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছিল, সে বিষয়ে এই অধ্যাদেশে কিছু বলা হয়নি। দুর্নীতির দায়ে দণ্ডিত রায়হান বাদশাহ হয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সদস্য। দায়িত্ব নেওয়ার পরও তার বিরুদ্ধে উঠেছে অনিয়মের নানা অভিযোগ। শিক্ষা উপদেষ্টা বলছেন, অভিযোগের সত্যতা মিললে তাকে প্রধান প্রকৌশলীর পদ থেকে সরানো হবে। আওয়ামী লীগ সরকারের সময় ভালো পদায়ন সহ সুযোগ সুবিধা নিশ্চিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বেশ কয়েকজন প্রকৌশলী গঠন করেছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ। এই পরিষদের সদস্য ছিলেন রায়হান বাদশাহ। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি অবস্থান পাল্টে রুটিন দায়িত্ব নেন প্রধান প্রকৌশলীর। এছাড়া ২০০৭ সালে ভবন নির্মাণে অনিয়ম, কাজ শেষের আগেই ঠিকাদারকে বিল দেয়ায় সাজাপ্রাপ্ত হন। এরপর যেখানেই চাকরি করছেন সেখানেই তার বিরুদ্ধে ওঠে অনিয়মের অভিযোগ। প্রধান প্রকৌশলীর দায়িত্ব নেয়ার পরও তার বিরুদ্ধে নিজস্ব সিন্ডিকেট তৈরি সহ উঠছে অনিয়মের নানা অভিযোগ। এসব বিষয়ে জানতে তার কার্যালয়ে গেলে তিনি বক্তব্য দেননি। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতেও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়োগ দুঃখজনক। গুরুত্বপূর্ণ পদে নিয়োগের আগে খোঁজখবর নেওয়া উচিত। এই সমস্ত অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে বর্তমান সরকারও অত্যন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে সেইভাবে ব্যবস্থা নেওয়া উচিত। শিক্ষা গবেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে দপ্তরটির বিরুদ্ধে নানা অভিযোগ। এখানে যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো। আমাদের কিন্তু অসৎ অনেক অফিসার আছে, ক্যাপাবল, যোগ্যতা সম্পন্ন অনেক অফিসার আছে, তাদেরকে বসানো জরুরি। রায়হান বাদশার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়েছে। শিক্ষা উপদেষ্টা জানান, দ্রুতই বিতর্কিতদের সরিয়ে দেয়া হবে। প্রকৌশল অধিদপ্তর বহুদিন ধরেই দুর্নীতিগ্রস্ত এবং এটাকে অবশ্যই বদলানো হবে। অনিয়মের বিষয়ে অত্যন্ত কঠিন পদক্ষেপ নিচ্ছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতিতে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষা উপদেষ্টা। নানা অনিয়ম দুর্নীতিতে ভরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আর শীর্ষ পদে যদি অনিয়মের সাথে জড়িতদের দায়িত্বে রাখা হয় তাহলে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা কোনোভাবেই ফেরানো সম্ভব না বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতে তারল্য সংকটে বিপাকে বেশ কিছু পোশাক কারখানার মালিক। কিছু ব্যাংকে বিদেশি ক্রেতাদের অর্থ আটকে আছে বলে অভিযোগ তাদের। এতে শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন তারা। ফলে বেতনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভে প্রতিনিয়ত বন্ধ হচ্ছে কারখানা। তবে শ্রম সচিব জানালেন, কারখানা সচল রাখতে সব ধরনের সহায়তা করছে সরকার। বকেয়া বেতন সহ নানা দাবিতে শ্রমিকদের আন্দোলনে আবারও অস্থির হয়ে উঠেছে তৈরি পোশাক খাত। প্রায় প্রতিদিনই বন্ধ হচ্ছে কোনো না কোনো কারখানা। সোমবারও গাজীপুরের চক্রবর্তী এলাকায় অন্তত ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। তারল্য সংকটের পাশাপাশি ব্যাংকগুলোতে বিদেশি ক্রেতাদের পরিশোধিত অর্থ আটকে থাকার অভিযোগ অনেক কারখানা মালিকের। এছাড়া মালিক খেলাপি হওয়ায় নতুন করে কোনো সহায়তাও পাচ্ছেন না অনেকেই।
ফলে বাকি পড়েছে শ্রমিকদের বেতন। এ অবস্থায় শ্রমিকদের স্বার্থে এবং কারখানা সচল রাখতে নগদ সহায়তা অব্যাহত রেখেছে অন্তর্বর্তী সরকার। এক্সপোর্ট করে ডকুমেন্টস দিচ্ছে, তারা সেখানে টাকা পাচ্ছে না, বেতন দিতে পারছে না। চেক দিচ্ছে, চেকের এগেইনস্টে টাকা, পাওনা টাকা ব্যাংক থেকে পাচ্ছে না। ফলে তারা কিন্তু এই সমস্যা আছে যে তারা বেতন দিতে পারছে না। ব্যাংক থেকে আপনার এভাবে মানি লন্ডারিং করে এই টাকাগুলো চলে গেছে, সেখানে সরকারের এইটুকু সাপোর্ট আমরা যেটা দিচ্ছি সেটা কিন্তু টোটালি এই শ্রমিক অসন্তোষ দূর করে আমাদের ইকোনমিকে ধরে রাখা, আবার এক্সপোর্টকে ধরে রাখা। কারখানা মালিকরা বলছেন, কিছু শ্রমিকদের দাবি যৌক্তিক হলেও এর বাইরেও অনেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন। এই সেক্টরটা যদি অসন্তোষ চলতে থাকে তাহলে এই আলটিমেটলি এই রপ্তানি বাণিজ্য বাংলাদেশের যেটা আজকে প্রথম স্থানে রয়েছে এটা কিন্তু থাকবে না। কারখানার মালিকের শিপমেন্ট জটিলতা আছে কিনা, উনি ফেলিউর কিনা, নির্দিষ্ট ডেতে শিপমেন্ট দিতে পারেননি, এটাও আপনাকে কিন্তু বের করতে হবে। তবে বলবো যে এন্ড অফ দ্য ডে যদি শ্রমিক তার পাওনা না পায়, রাজপথ ছাড়া তো তার কোনো গতান্তর নাই। বেতনের পাশাপাশি হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিল বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছেন কারখানা শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি শ্রমিকদের বার্ষিক বেতন ৫ থেকে ১০% বৃদ্ধি সহ ১৬টি দাবি মেনে নিয়ে সচল হয় কয়েকটি কারখানা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক, আমি ওনাদেরকে অনুরোধ করি, আমাদের প্রায় ১২ জন মতো ব্যক্তি আমাদের দলীয় কর্মীকে আসামি করা হয়েছে। আমরা যেখানে ১৭ বছর নির্যাতনের শিকার হইলাম, আমাদেরকে আবার মামলা দেওয়া হচ্ছে। মামলা বাণিজ্য হয়রানির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে সতর্ক করে দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি। যেখানে কম্পিউটারের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আমি বলছি রেড দেওয়ার জন্য এবং আমাদের এক্সপার্টকে নিয়ে যাওয়ার জন্য, কম্পিউটারের যারা, তারা গিয়ে কম্পিউটারে সার্চ করে দেখবে এই ধরনের তাদের সেভ ফাইলসে এ ধরনের কোনো কিছু আছে কিনা। ৫ আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় রাজনৈতিক মামলা হয়েছে ২৯টি। এসব মামলার আসামি ১,৯২৯ জন। গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুরনো ফেরি বারবার বিকল ও নাব্যতা সংকটের কারণে লক্ষ্মীপুর ভোলা রুটের নৌ চলাচল ব্যাহত হচ্ছে। ডুবোচরে আটকে ঘন্টার পর ঘন্টা নদীর মাঝে আটকে থাকছে ফেরি ও লঞ্চ। ফলে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথের যাত্রীদের। নৌপথে ভোলা বরিশাল যাতায়াতে ২০০৬ সালে লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট লঞ্চঘাট চালু করা হয়। বর্তমানে সেখান থেকে প্রতিদিন ৫টি ফেরি ও ১৫টি লঞ্চ চলাচল করে। তবে নদীর অন্তত ২৫টি স্থানে ডুবোচরে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। ভাটার সময় প্রতিদিন ৪ থেকে ৮ ঘন্টা পর্যন্ত ডুবোচরে আটকে থাকতে হয়। এতে কাঁচামাল ও খাদ্য সামগ্রী নষ্টের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ফেরি অনেক সময় দেখা গেছে সরে লাগা যায়, গাড়ি পার হতে পারছে না, সময় হচ্ছে যে লেট হচ্ছে, এবং কাঁচামাল নিয়ে আমরা যাওয়া আসা করি, ওটাতে আমাদের সমস্যা হচ্ছে। যেই টাইমে যাওয়ার কথা সঠিক টাইমে কেউই পৌঁছতে পারে না। ঠিক আছে, অনেক এত সময় ৬ ঘন্টা বসেই থাকা লাগে একটা মানুষের। নাব্যতা বজায় রাখতে প্রতি বছরই এই রুটে খনন করা হয়। তবে যাত্রী ও পরিবহন চালকদের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়, ড্রেজিং শুধু লোক দেখানো। ফেরির ট্রিপ কম হয়, লঞ্চ যাত্রীদের ট্রিপ জাস্ট টাইমে পারাপার হতে পারে না, এই বিভিন্ন ধরনের ভোগান্তি থাকে। ফেরি সুষ্ঠু চলাচল ক্ষেত্রে এখানে ডিজিং করা জরুরি প্রয়োজন। তাছাড়াও ডিজিং চ্যানেল করছে, সেখানেও পানি কম আছে, এবং এখানে ক্যাম্পখাল আছে, সে জায়গাও পানি কম আছে। এই রুটে জোয়ার ভাটার দিকে তাকিয়েই চলাচল করতে হয় ফেরি ও লঞ্চকে। সঠিক ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ধরে রাখার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিসি। খালের ভিতরে ড্রেজিং ওরা করতেছে, তারপরে মূল খালের থেকে চ্যানেল থেকে বাহির হওয়ার পর ওখানেও ডুবোচর আছে, যার কারণে ফেরি অনেক সময় ঘুরিয়ে আপনার ফেরি যাইতে হয়। দেশের দক্ষিণাঞ্চলের ভোলা বরিশালে লাখো মানুষ যাতায়াত করে মজু চৌধুরীর হাট লঞ্চঘাট দিয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, নাব্যতা বজায় রাখার জন্য প্রতি বছরই এই রুটে ড্রেজিং করা হয়, তারপরেও সমস্যা যাচ্ছে না কেন? বলা হচ্ছে এটি লোক দেখানোর ড্রেজিং, বিষয়টি একটু ব্যাখ্যা করবেন। হ্যাঁ, লক্ষ্মীপুর ভোলা যে নৌ রুট রয়েছে, এই নৌ রুটটা আসলে প্রতি বছরে আমরা যখন শীত শুরু হয় তখন দেখি যে ড্রেজিং এর যে তৎপরতা সেটি বাড়ে। অর্থাৎ যে এখানে কোটি কোটি টাকা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু ড্রেজিং করা হয়। যে ধরনের ঠিকাদার দিয়ে ড্রেজিং করা হয় তারা কিন্তু আসলে সঠিকভাবে
যেই জায়গায় 2 বছর জেগেছে সেখানে ড্রেজিং করার কথা, কিন্তু তারা সেটি করছেন না। তারা তাদের মন মতো 2-1টি জায়গায় ড্রেজিং করছে। আর সময় মতো ড্রেজিং না করার কারণে আসলে মূলত এই নাব্যতার সৃষ্টি হয়। আর যেখানে ড্রেজিং করা হচ্ছে সেখান থেকে যেই ভালিটা তারা উত্তোলন করছে সেখানে আবার সেগুলা নিচে ফালানো হচ্ছে। এই কারণে কিন্তু যে পরিমাণ গর্ত করা হয় সেটি আবার ভরাট হয়ে যাচ্ছে। তো এইখানে যে ড্রেজিং এর মূল কারণে কিন্তু আসলে এই নাব্যতার সৃষ্টি হচ্ছে। তবে আমরা সকাল থেকে আমি মধুচৌধুরী ঘাটে ছিলাম, কিন্তু এখন পর্যন্ত যে ভোলা যে ইলিশা ঘাট রয়েছে সেখান থেকে কিন্তু একটি ফেরি এখন পর্যন্ত আসেনি, অর্থাৎ 3টি ফেরি সেখান থেকে এসেছে, ছাড়লেও কিন্তু তারা এখন মাঝ নদীতে আটকা পড়েছে, এমনটি আমরা এখানে যে বিআইডব্লিউটিসি যিনি কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এই সমস্যাটা গত 1 মাস ধরে এটি চলছে। এটি কবে নাগাদ এই সংকট দূর হবে সেটিও কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারছে না। তবে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বলা হচ্ছে তারা জোয়ার বাটার উপর নির্ভর করে তারা এখন ফেরি চালাতে হচ্ছে। একই কথা বলছেন যে যারা লঞ্চ চলাচল করে তারা, কিন্তু লক্ষ্মীপুর ভোলা এই নৌরোডে প্রায় 5টি ফেরি চলছে। আর লক্ষ্মীপুর ভোলা বরিশাল এই নৌরোডে যে 15টি লঞ্চ চলাচল করছে। তবে এই নৌযানগুলো চলাচল ব্যাহত হওয়ার কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি যে পণ্যবাহী যে পরিবহনগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে কাঁচামাল বা অন্যান্য যে মালামাল সেগুলো কিন্তু নষ্ট হয়ে কিন্তু লোকসানের মুখে পড়ছে, এমনটি যে পরিবহন চালকরা আমাদেরকে জানিয়েছেন। তবে দীর্ঘক্ষণ মানে ঘন্টার পর ঘন্টা যে আটকে থাকার কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে। লক্ষ্মীপুর ভোলা এই নৌরোডের দক্ষিণাঞ্চলের প্রায় 21 জেলার মানুষের যাতায়াতের একমাত্র পথ ছিল এটি। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ তারা যাতায়াত করছে এবং পারাপার হচ্ছে ভোলা এবং বরিশাল হয়ে। তবে এই দুর্ভোগ কবে নাগাদ শেষ হবে সেটি নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তবে নাব্যতার সংকটের কারণে যে ফেরি এবং লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। জি, লক্ষ্মীপুর ভোলা বরিশাল নৌরুটে নৌযান চলাচলের অসুবিধা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। অনন্য নির্মাণ শৈলীর আধুনিক কালিয়াকৈরের হাইটেক সিটি রেল স্টেশনে থামে না কোনো ট্রেন। শুনশান নীরব স্টেশন এখন মাদকসেবী ও অপরাধীদের আখড়া। এতে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। যথেষ্ট যাত্রী না হওয়ায় স্টেশনে আপাতত ট্রেন থামছে না, জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটি থেকে মাত্র 100 গজ দূরে অবস্থিত হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। প্রায় 58 কোটি টাকা ব্যয়ে কমলাপুর স্টেশনের আদলে নির্মিত স্টেশনের উদ্বোধন হয় 2018 সালে। শুরুতে চলাচল করত মাত্র একটি ডেমো ট্রেন। পরে স্থানীয়দের দাবির মুখে টাঙ্গাইল কমিউটার ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনও থামত। তবে আগস্ট থেকে স্টেশনে থামছে না কোনো ট্রেন। স্থানীয়রা বলছেন ঢাকা থেকে টাঙ্গাইল উত্তরবঙ্গের পথে 40টি ট্রেন এই স্টেশন হয়ে চলাচল করে। তবে কোনো ট্রেন না থামায় তারা যাতায়াতের সুবিধা পাচ্ছেন না। অব্যবহৃত পড়ে আছে অত্যাধুনিক স্টেশন। যাত্রীরা আসে ঘুরে জায়গা, এত টাকা দিয়ে স্টেশন বানাইছে, কোনো কাজে লাগে না। শুধু স্টেশনটা করে, এখানে হয়তো স্টপেজ বাড়াইতে হবে, নাহলে এখানে স্টেশনের কোনো প্রয়োজনই থাকে না। নীলসাগর বা চিলাহাটি বা এক কথা বা দুটো যদি একটা ট্রেন এখানে থামতো তাহলে অবশ্যই এখানে যাত্রী বাড়তো। রেল কর্তৃপক্ষ বলছে গত 3 বছরে স্টেশনে প্রতিদিন গড়ে 47 জন যাত্রী চলাচল করেছে। স্টেশন মাস্টার সহ 2 জন কর্মরত আছেন এই স্টেশনে। কোনো রেল পুলিশ বা নৈশ প্রহরী না থাকায় বিভিন্ন মালামাল চুরির পাশাপাশি স্টেশন এলাকায় ছিনতাই, মাদক সেবন সহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। অল টাইম কিন্তু স্টেশনে মাত্র 2 জন হলো আমরা অবস্থান করছি। আবার নতুন করে 2 জন আসছে, আমরা কিন্তু আবার রেস্টে যাচ্ছি। তো 2 জনের পক্ষে আপনি দিনে হয়তো বা 2-4 জন আপনি মানুষ পেলেও পেতে পারেন, কিন্তু রাত্রে কিন্তু সন্ধ্যার মানে মাগরিবের আজানের পরেই বলতে গেলে এখানে শুনশান। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাতে এই স্টেশনের পেছনে বছরে ব্যয় 30 লাখ টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্লটের দাম বেশি হয় বরগুনা বিসিক শিল্প নগরীতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না উদ্যোক্তারা। তারা জানান এলাকার জমির দামের চেয়ে শিল্পনগরীর জমির দাম 8 গুণ বেশি। তবে তাদের আগ্রহী করতে নানা সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বিসিক। ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশের লক্ষ্যে বরগুনার ঢুলুয়া এলাকায় 2020 সালে স্থাপন করা হয় বিসিক শিল্পনগরী। প্রস্তুত করা হয় 60টি প্লট। তবে গত 4 বছরে 75% প্লট বিক্রি হয়নি। 2,49 লাখ টাকায় 10.20 একর জমি অধিগ্রহণ শেষে প্লট নির্মাণের পর নগরীর প্রতি শতাংশ জমির দাম দাঁড়ায় 2 লাখ টাকা। প্লটের দাম স্থানীয় জমির দাম থেকে 8 গুণ বেশি হওয়ায় আগ্রহ পাচ্ছেন না উদ্যোক্তারা। যে জমির যে মূল্য, যে দাম, তার চাইতে অনেক কম বাইরের জমি।
জমির মূল্য না কমায়, তো সেক্ষেত্রে ওখানে জমি আসলে আমাদের মতো এরকম ব্যবসায়ীদের পক্ষে এই জমি ক্রয় করা সম্ভব না। ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের প্লট কিনতে আগ্রহী করতে নানা সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বিসিক। অন্যান্য জেলার পজিশনের চেয়ে আমাদের এখানে পজিশনও ভালো ছিল, এই কারণে জমির মূল্য একটু বেশি পড়ছে, ওদেরকে বেশি দিতেছে, এই কারণে জমির মূল্যটা আমরা সার্বিকভাবেই জমির মূল্যটা পাচ্ছি। স্থানীয় উদ্যোক্তা ও বিসিক শিল্প নগরীর সাথে আলোচনা করে প্লটের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যে এখানকার অধিক মূল্যের কারণে অনেকগুলো প্লট এখনো অবিকৃত অবস্থায় রয়ে গেছে এবং সেইভাবে শিল্পায়ন আসলে এখানে হয়নি। আমি এই বিষয়টা নিয়ে এখানকার যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ তার সাথে আলাপ করেছি, সে যেটা বলেছে ধাপে ধাপে প্রায় 2 দফায় তাদের মূল্যটা কমিয়েছে। তা এখন আপনি যে কোশ্চেনটা তুলেছেন সে বিষয়টি নিয়ে আমরা নেক্সট সবাই আলোচনা করব। বিসিক শিল্প নগরীর জমির দাম বেশি থাকায় ভাড়া বাসায় উৎপাদন চালাচ্ছেন বেশিরভাগ শিল্প উদ্যোক্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।